এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সরি, আমি ওভাবে বলতে চাইনি। মিহি কিছু একটা চিন্তা করে হালকা চকিত হয়ে বলল, প্লিজ যান, বাবা দেখে ফেলে অনেক সমস্যা হয়ে যাবে। কথাটা শুনে অ্যারনের মেজাজ বিগড়ে গেল। এতদিন পরে দেখা হতে প্রথম কথাই এটা বলতে হলো। ফেলুক দেখে। শুনে মিহি চমকে গেল। আমাকে জানাওনি কেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেই মিহির কাছে এগিয়ে আসতে লাগলো অ্যারন। মিহি দ্রুত গতিতে পিছিয়ে দেয়ালের সাথে লেপটে গেল। বলো, উত্তর চাই আমার। সোজাসুজি একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে বলল অ্যারন। বাসার সামনে ঝামেলা চায় না মিহি। তাছাড়া মিহির বাবা যদি দোতলা থেকে একবার ওদেরকে দেখে নেয় তাহলে সব শেষ। তাই মিহি অনুনয় করে বলল, আপনাকে আমি ফোনে সব বলবো, প্লিজ আপাতত যান প্লিজ। বলতে বলতে শুধু নিজেদের বাসার মেইন গেটের দিকে তাকাতে লাগলো মিহি। অ্যারন এগিয়ে এসে মিহির দুই পাশে হাত রাখলো। এতেই মিহি চমকে উঠল। কেন যাব? মানে? 7 দিন আমাকে যেভাবে টেনশনে রেখেছো, এবার তো সেটার প্রতিশোধ তুলব আমি। প্রতিশোধ? আরো ঘাবড়ে গেল মিহি। এভাবে কেন চলে এসেছো? কটাক্ষ করে বলতে বলতে মিহির খুব কাছাকাছি চলে এলো অ্যারন। এতই কাছে যে অ্যারনের নিঃশ্বাস ওর মুখে আছড়ে পড়তে লাগলো। মিহি চমকে মুখ ঘুরিয়ে নিল। তারপর কোনো মতে বলল, ফোনে সব বলবো প্লিজ, কেউ দেখে ফেললে প্লিজ আপনি। মনে থাকে যেন। আর তার চেয়ে ইম্পর্টেন্ট, তোমার চলে আসার কারণগুলো যদি ভ্যালিড না হয় তাহলে তোমার একদিন কি আমার একদিন। সো পানিশমেন্টের জন্য তৈরি থেকো। হালকা হুমকি স্বরূপ বললাম। মিহির মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। অ্যারন হাত সরিয়ে 2 পা পেছনে বিছিয়ে গেল। তারপর পলিথিনের প্যাকেটটা তুলে মিহির দিকে বাড়িয়ে দিল। তার চোখের চাহনিতে এখনো কঠোর ভাব। মিহি ঢোক গিলে দ্রুত হাত বাড়িয়ে প্যাকেটটা নিল। যাও। মিহি উপরে নিচে মাথা নাড়িয়ে দ্রুত পদে বাসার দিকে এগিয়ে গেল। মনের মধ্যে একটাই চিন্তা, কেউ যেন না দেখে, কারণ দেখে থাকলে আর রক্ষে থাকবে না। চিন্তায় চিন্তায় ঘরে পা রাখল মিহি। ওকে দেখে ওর কাকি তাড়া দিয়ে বলে উঠল, কি করে এত সময় লাগে? চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। চা ঠান্ডা হয়ে গেছো? মিহি দ্রুত প্যাকেটটা খাবার টেবিলে রেখে উপরে উঠে যেতে লাগলো। পেছন থেকে কয়েকবার মিহির মা ডাকলো ওকে, কিন্তু কারো কথা শোনার সময় নেই এখন ওর। আগে ওর বাবা কি করছে সেটা দেখতে হবে ওকে, কারণ বাবা দেখে ফেলে থাকলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। মিহি ওর বাবার রুমের সামনে এসেই দাঁড়াতেই দেখলো দরজা বন্ধ। দরজায় টোকা দেওয়ার সাহসও হলো না ওর। কি করবে সেটাই চিন্তা করতে লাগলো। এদিকে অ্যারন ছেলেটা ওকে সহজে ছেড়ে দেবার পাত্র নয় সেটা বেশ ভালোই টের পাচ্ছে মিহি। আর এখন অ্যারন যদি কোনোভাবে খেপে যায় তাহলে কি হবে সেটাই ভেবে মিহি আঁতকে উঠছে। মিহি দ্রুত নিচের কক্ষে গেল আর নিচের ফোন নিয়ে নতুন নাম্বার দিয়ে তমাকে ফোন করলো। তমা ফোন ধরে মিহির গলা পেয়েই হা হুতাশ করে কেঁদে উঠল। তারপর মিহিকে সব খুলে বলল। যা শুনে থম মেরে গেল মিহি। বিয়ে ঠিক হয়েছে জানলে এই ছেলে কি করবে তা এখন ধারণার বাহিরে। এখন জানি না, যাই করিস আমাকে জড়াস না রে প্লিজ। এমনই তোর বিষয়ে মিথ্যা বলার ফল কি হবে জানি না আমি। তার ওপর যদি জানে তোকে চলে যাওয়ার বুদ্ধি আমি দিয়েছি তাহলে কিনা আমাকে মেরেই ফেলে। মিনতিপূর্বক বলল তমা। মেরে ফেলবে মানে? আমাকে বাঁচাও ভাই, মাপ চাই, দোয়া চাই। তুই দয়া করে আমাকে ফাঁসাস না। মানে এখন কি করতে বলছিস তুই আমাকে? আমি আর কিছু বলবো না, আমার ঢের শিক্ষা হয়ে গেছে, আমি আর কিছু জানি না। মিহি নির্বুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল। মাথা ভাঙা ভাঙা লাগছে ওর। অ্যারনকে এখন সব জানালে সে অবশ্যই ঝামেলা করবে। মিহির বাবার সামনে পুনরায় এসব হলে ওর বাবা নির্ঘাত অনেক কষ্ট পাবে। এমনকি হতে পারে মিহিকেও ত্যায্যকন্যা বানিয়ে বাড়ি থেকে বের করে দেবে। এগুলো ভাবতেই তো গলা শুকিয়ে যাচ্ছে মিহির। এসব আটকাবে কিভাবে ও? মিহিরের চা ঠান্ডা হচ্ছে। মিহি হালকা লাফিয়ে উঠল। কি রে? নিচ থেকে ডাকলো মিহির মা। আসছি। মিহির দম বন্ধ হয়ে আসতে লাগলো। এত চিন্তা নিতে পারছে না ও আর। নিজেকে সামলে অগত্যা নিচে নেমে এলো। মাথার মধ্যে চিন্তা ফনফন করছে। সব মিলে চট পাকিয়ে যাচ্ছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে, রীতিমতো ঘামছেও। কি হয়েছে? এমন মুখ শুকিয়ে গেল কেন? খুব তো হাসছিলে একটু আগেও। সন্ধিহান চোখে বলল মিহির কাকি রাহি। মিহি মেকি হেসে বলল, কই কি হবে?
কি যে হয় তোদের, নে চা নে। ভ্রু কুঁচকে বলে চা এগিয়ে দিল সে। মিহি হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে নিল। ভয়ে বুক দুরু করছে, কিছু ভালো লাগছে না, কারণ ও কোনো উপায় দেখছে না। চিন্তা আঙুলের নখ কামড়াতে লাগলো মিহি, আর চিন্তার জাল বুনতে শুরু করলো, কিন্তু সব গোলমেলে হয়ে আছে। তবে একটা বিষয় একটু আশ্বস্ত হলো যে ওর বাবা কিছু দেখেনি, কারণ টিভি দেখার সময় তাকে দেখে স্বাভাবিকই মনে হলো মিহির। এখন ওর চিন্তা একটাই, সেটা হলো অ্যারনকে কোনো মতে ম্যানেজ করা। অ্যারনের কথা মাথায় আসতে মাথা ব্যথা শুরু হলো মিহির। ওর ইচ্ছে করছে এই ছেলেটাকে আর সেবাকে খুন করে ফেলতে একদম। রাতে না খেয়ে বাহানা দিয়ে উপরে উঠে এলো মিহি, কারণ খাবার আজ এমনিতেও গলা দিয়ে নামবে না ওর। রুমে ঢুকে দরজা আটকে দিয়ে সামনে তাকাতে ভূত দেখার মতো লাফিয়ে উঠল মিহি, কারণ খানিক দূরে অ্যারন দাঁড়ানো। সে বুকের কাছে হাত দুটো গুজে কড়া নজর ওর দিকেই তাকিয়ে আছে। আপনি কিভাবে? অ্যারন হালকা শাঁসিয়ে বলে উঠল। ফোন কখন দিতে বলেছিলাম? মিহি হতবুদ্ধি হয়ে গেল, চিন্তায় মাথাই ছিল না ওর। কিন্তু তাই বলে রুমে চলে এসেছে কিভাবে? কেউ দেখেনি? কি? বলতে বলতে আবার ওর কাছে এগিয়ে আসতে লাগলো অ্যারন। মিহি চমকে দরজার সাথে লেপটে গেল। অ্যারন ওর কাছাকাছি এসে থামলো আর গম্ভীর মুখে তাকিয়ে বলল, তুমি এমন শুরু করেছো কেন? না বলে চলে এসেছো, এসে আমার সাথে কন্ট্যাক্ট অবধি করনি। কি হয়েছে? মিহি কি বলবে বুঝতে পারল না। এক হাতে ওড়নাটা চেপে ধরে এদিক ওদিক তাকাতে লাগলো। চলে এসেছো কেন? মিহি কিছু বলতে যাবে তখনই কারো পায়ের আওয়াজ পেল। মিহি চমকে উঠে অ্যারনের দিকে তাকালো। অ্যারন বুঝতে পেরে রুমে লাইটটা বন্ধ করে দরজার কাছ থেকে সরে এক কোনায় দাঁড়ালো। মিহির কাকি দরজা ধাক্কিয়ে বলল, কি রে, আজ কি খাবি দাবি না? মিহি কোনো মতে নিজেকে সামলে কাঁপা গলায় বলল, আজ না, পেট ভরা। দরজা বন্ধ করে কি করছে? ড্রেস চেঞ্জ। মিহির কাকি ঈষৎ ভ্রু বাঁকিয়ে বলল, খাবি না তাহলে? না না, বুঝিস কিন্তু, গেলাম আমি, রাতে খাবো খাবো বলে ঝালাবি না একদম। দরজার কান পেতে চলে যাওয়ার আন্দাজ পেতেই মিহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর পাশে তাকিয়ে অ্যারনকে খুঁজতে লাগলো, কিন্তু সে নেই। গেল কোথায়? ভেবেই চোখ বড় সড়ো হয়ে গেল মিহির। কোথায় আপনি? অ্যারন মিহির একদম পেছনে দাঁড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, এখানে? মিহি চিটকে সরে এলো, কারণ ওকে এত কাছে আশাই করেনি মিহি। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে মিহির, তবে তা আতঙ্কে। রুমে বলতে গেলে ঘুটঘুটে অন্ধকার, লাইটটা জ্বালানো দরকার, তবে জ্বালাতেও ভয় লাগছে মিহির। যদি আবার কেউ দরজার কাছে আসে? দরজার উপরিভাগ অমসৃণ কাঁচের, বাইরে থেকে দেখা না গেলেও রিস্ক নেওয়া যাবে না। যদি অবয়ব বোঝা যায় তাহলেই সব শেষ। অ্যারন নিজের ফোনে লাইটটা জ্বালিয়ে লাইটের সুইচের হাত বাড়ালো। তৎক্ষণাৎ মিহি বলে উঠল, অফ থাক। অ্যারন হাত সরিয়ে নিয়ে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকালো। আপনি প্লিজ যান, কেউ দেখে নিলে অনেক সমস্যা হয়ে যাবে। সব উত্তর না পেলে আমি যাব না। মিহি হাত কসলাতে লাগলো। মিহি জানে এইভাবে এখানে কিছু বলা ঠিক হবে না। কাল বা পরশু মেসে আবার ফিরে গিয়ে তারপর সব বিষয়ে জানাতে হবে। তখন ওখানে যত রিয়েক্ট করার করবে। এখানে পরিবারের সামনে তামাশা করলে সারা জীবন বাবা মায়ের চোখে ছোট হয়ে যাবে ও। অ্যারন হাতে তুড়ি বাজিয়ে বলল, কি? মিহি হালকা চকিত হয়ে উঠল। তারপর গোপনে একটা বড় শ্বাস নিয়ে রিনরিনে গলায় বলল, হঠাৎ বাবা মেস থেকে বাসায় নিয়ে এসেছিল সেদিন। আর ফোন? ফোনের সিমটা একটু সমস্যা হয়েছিল। মেঝে দিকে তাকিয়ে কোনোভাবে মিথ্যাগুলো বলল মিহি। অ্যারন ভ্রুকুটি করে তাকিয়ে মিহির দিকে এগিয়ে আসতে লাগলো। মিহি থতমত খেয়ে গেল আর পেছাতে পেছাতে বলল, এগোচ্ছেন কেন? তোমার রিজন আর এক্সকিউজ কোনোটাই আমার পছন্দ হয়নি। মানে এখন পানিশমেন্ট দেব আমাকে না জানানোর জন্য। শুনেই মিহির মুখ শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি তো। দেয়ালে পিঠ থেকে যেতেই চুপ হয়ে গেল মিহি। অ্যারোনোর মুখের দিকে ঝুঁকতেই ও নাক মুখ খিঁচে বন্ধ করে ফেলল। অ্যারোনোর মুখের উপরে ফু দিতে ও হালকা কেঁপে উঠল। তাও চোখ মুখ বন্ধই রাখল, তবে ভয়ের হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে গেল। অ্যারন মুচকি হেসে বলল, আমি 1 ঘন্টা তোমার সাথে থাকতে চাচ্ছি, এটাই তোমার শাস্তি। বিছানার এক কোনায় পা ঝুলিয়ে গুড়ি শুড়ি মেরে বসে আছে মিহি, আর ওর থেকে 2 হাত দূরে অ্যারন। সে স্বভাবসুলভ হাসির সাথে মিহির দিকে তাকিয়ে আছে। মিহির মাথায় চিন্তারা হানা দিয়ে আছে। এভাবে একা একটা ঘরে একটা ছেলের সাথে থাকাটা মোটেও ভালো দেখায় না, আর কেউ একটু টের পেলেই সব শেষ। সেই চিন্তায় বারবার দরজা দিকে দেখছে মিহি। মিহি পড়েছে মহা জ্বালায়। অ্যারন বারান্দা বেয়ে উঠেছে ঘরে, কিন্তু নামতে নাকি পারবে না। এখন সবাই ঘুমানো অবধি এভাবেই বসে থাকতে হবে ওদের। দুশ্চিন্তায় মিহি ঘামছে তরতর করে। ফিরবা কবে তুমি?
অ্যারন প্রশ্ন করল। মিহি অপ্রস্তুত হয়ে গেল। পরশুই। অ্যারন মৃদু হাসল, তারপর কয়েক সেকেন্ড আবার চুপ করে থেকে বলল, খিদে পেয়েছে আমার। মিহি বিষয়টা বুঝল না। তার খিদে পেয়েছে এতে মিহি কি করতে পারে? সে প্রশ্নোত্তর দৃষ্টিতে অ্যারনের দিকে তাকিয়ে রইল। নিচে যাও আর ডিনার নিয়ে এসো। সকাল থেকে না খাওয়া আমি তোমার জন্য। গম্ভীর চোখে তাকিয়ে অভিযোগী কণ্ঠে বলল অ্যারন। মিহির মাথায় যেন বাজ পড়ল। তবে সেটা এই জন্যই যে তাকে এখন ঘর থেকে বের হয়ে খাবার আনতে হবে। কি হলো, যাও। মিহি বাংলার পাঁচের মতো মুখ করে ইতস্তত করে উঠে দাঁড়ালো। এই ছেলের জন্য আজ নির্ঘাত ফাঁসতে হবে। সবাই ডিনার শেষ করে গেছে মাত্রই, শুধু ওর কাকেই আছে খাবার ঘরে। সে মিহিকে দেখে ভ্রু বাঁকিয়ে বলল, খাবি না নাকি? মিহি জিভ দিয়ে ঠোঁট খানিক ভিজিয়ে নিয়ে বলল, না মানে আমি এমনি এসেছি। তা কি কাজ শুনি? মিহি কিছু না বলে ঠোঁট কামড়ে চিন্তা করতে লাগলো যে কিভাবে নিয়ে যাবে খাবার। সে কখনো রুমে নিয়ে খায় না, আজ এই ছেলের জন্য মহা চালায় পড়েছে সে। মিহি সুযোগের অপেক্ষা করতে লাগলো, আর দেখতে দেখতে সুযোগ পেয়েও গেল। ওর কাকি রান্না করে থালা বাসন ধুয়ে যাওয়ার মুহূর্তে ও চট করে একটা টিফিন বক্সে ভাত আর মাছ নিয়ে নিল। তারপর দ্রুত উপরে উঠে এসে দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো। চোরের চেয়েও বড় কিছু মনে হচ্ছে ওর নিজেকে। নিজের বাসা থেকে কিনা খাবার চুরি করতে হলো আজ। অ্যারন দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে ব্যালকনি থেকে বেরিয়ে এলো। হাঁপাচ্ছ কেন? মিহির বলতে ইচ্ছে হলো খাবার অর্ডার করিয়ে আবার ন্যাকামি হচ্ছে, কিন্তু বলল না, কথাটা গিলে নিল। আপনার খাবার। বলে মিহি টিফিন বক্সটা এগিয়ে দিল। খাইয়ে দাও। এটা শুনে মিহি হতবুদ্ধি হয়ে চোখ গোল গোল করে ফেলল। অ্যারন মুচকি হেসে এগিয়ে গিয়ে ওর হাত থেকে টিফিন বক্সটা নিল। তারপর বাথরুম থেকে হাত ধুয়ে টিফিন বক্সটা খুলে খেতে শুরু করে দিল। মিহি আর চোখে অ্যারনের দিকে দেখতে লাগলো। সে খুব মনোযোগের সাথে এমনভাবে খাচ্ছে যেন কত বছর না খাওয়া। কয়েক গাল মুখে পুড়ে অ্যারন মিহির দিকে তাকিয়ে বলল, ওহো, তুমি খাবো না? না, আমার পেট ভরা। অ্যারন আর চোরাচুরি করল না, সে নিজের মতো খেয়ে উঠল, কারণ সে সত্যি সকাল থেকে না খাওয়া। খাওয়া শেষে অ্যারন ব্যালকনিতে চলে এলো। ওর পিছু পিছু মিহিও এলো, তবে খানিক দূরত্ব রেখে দাঁড়ালো। গুড নাইট। মিহি ভ্রু কোঁচকে এক পলক ওর দিকে তাকালো। হঠাৎ ব্যালকনিতে কেন এসেছে সেটাই বুঝতে পারছে না মিহি। অ্যারন ব্যালকনির রেলিংয়ের কাছে এগিয়ে গেল। তারপর মিহির দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, বেলকনির দরজা বন্ধ রাখবা, এইভাবে যে কেউ চলে আসতে পারে, বুঝেছ? মিহি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অ্যারন মৃদু হেসে রেলিং টপকে খুব ভালোভাবেই নিচে নেমে গেল। মিহি হা হয়ে এগিয়ে এসে ঝুঁকে নিচে দিকে তাকালো, কারণ ওর মনে হচ্ছে বাসার ডিজাইন হয়তো এমনভাবে করা যেন যে কেউ সহজে চুরি করতে আসতে পারে। ঠিক যেমন এই মাত্র রেলিং আর সানসেট ব্যবহার করে অ্যারন নেমে গেল। অ্যারন হাত নাড়িয়ে মিহিকে টাটা দিল আর ইশারায় রুমে ঢুকে দরজা আটকাতে বলল। মিহি দেরি না করে তাই করল, কারণ আপদ বিদে হলে বাঁচে ও। মিহি যেতেই অ্যারন একটা নিঃশ্বাস ফেলে নিজের হাতে দিকে তাকালো। হালকা ছিলে গেছে, তবে এতে তার কোনো আফসোস নেই, বরং মুখে এক ফালি হাসি এসে ভিড়েছে তার, কারণ 7 দিনের দুশ্চিন্তার অবসান হলো আজ। কিন্তু চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতে ওর মনে পড়ে গেল যে মিহি নতুন ফোন নাম্বারটা নিতে ভুলে গেছে। শিট! শব্দটা মুখ দিয়ে বিড়বিড়িয়ে চিন্তা করলো কাল নিতে হবে। আজ এমনি অনেক রাত হয়ে গেছে, এখন চলে যাওয়াটাই শ্রেয়। রাতটা গাড়িতে কাটিয়ে কাল ফোন নাম্বার নিয়ে তবেই ফেরা যাবে। অ্যারন সদর্পণে মিহির বাসার দেওয়াল টপকে বেরিয়ে গেল। তবে মিহি বা অ্যারন কেউই জানল না যে মিহির বাবা নিজের রুমে জানলা দিয়ে পুরো বিষয়টাই দেখল। এই রাত বিরেতে নিজের মেয়ের রুম থেকে একটা ছেলেকে এইভাবে বের হতে দেখে নিমিষেই চোখ মুখ শক্ত করে ফেললেন তিনি। তবে শুধু এইটুকুই নয়, বিকেলের ঘটনাও তার চোখ এড়ায়নি। মিহি, মিহি আমার গার্লফ্রেন্ড। প্রখর দৃষ্টিতে তাকিয়ে সহজ গলায় উত্তর দিল অ্যারন। মিহির বাবার মেজাজ উচ্চ মাত্রায় বিগড়ে গেল। ওর বিয়ে অন্য কারোর সাথে আমি হতে দেব না, নেভার। ছেলেটা সাহস দেখে আরো এক ধাপ অবাক হলেন উনি। অ্যারন আরো বলল, ওর ইচ্ছের বিরুদ্ধে আপনি ওকে বিয়ে দিতে পারেন না। মিহির বাবা রক্তবর্ণ চোখে অ্যারনের দিকে তাকিয়ে রইলেন। তিনি এমনি কাল রাতের ঘটনাটা এখনো হজম করে উঠতে পারেননি, কারণ অত রাতে তার ছোট মেয়ে কোনো যুবক ছেলেকে তার শোবার ঘরে ঢুকাতে পারে এটা তিনি সত্যি আশা করেননি। মেয়েদের তো ভালোভাবেই মানুষ করতে চেয়েছিলেন তিনি, এমন উদ্ধত স্বভাব হল কিভাবে সারা রাত সেটাই ভেবে পাননি তিনি। কাউকে কিছু বলেননি পর্যন্ত। কাজের মেয়ে বুলু একটু দূরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সে বেশ বুঝতে পারছে যে আজ বড়সড় গন্ডগোল লেগে যাবে, আবার সেই পুরনো অশান্তি। এদিকে এমন একটা মুহূর্তে মিহির মা বা কাকি কেউই বাসেনি, তারা বাজারে গেছে সকাল সকাল, আর মিহি নিজের রুমে এখনো ঘুমোচ্ছে। ভোর থেকে এমনিও মিহির বাবার মেজাজ চড়াও ছিল। এর মধ্যে সকাল সকাল এই ছেলে এসে হাজির। সদর দরজা খোলা থাকে, সে সরাসরি ভেতরে ঢুকে গেছে। মিহির বাবা সোফায় বসে শক্ত মুখ করে কিছু চিন্তা করছিল, তখন এই ছেলে তার সামনে এসে দাঁড়িয়েছে।
দুই পা সামান্য ফাঁকা রেখে আর দুই হাত পেছনে একত্রে ধরে গম্ভীর মুখ ভাবের সাথে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে মিহির বাবা কিঞ্চিত হতবুদ্ধি হয়ে গিয়েছিলেন। তার বোধগম্য হতে কিছু সময় লেগে গিয়েছিল যে গতরাতে আবছা অন্ধকারে তার মেয়ের ঘর থেকে এই ছেলেটি বের হয়েছিল। তবে বোধগম্য হতেই তিনি ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কঠোর গলায় বললেন, বের হয়ে যাও এক্ষুনি, বের হও, দ্বিতীয়বার এই বাড়ির চোখাটাই পেরোবে না। অ্যারন ভ্রু সংকুচিত করল। তার বুঝতে আর বাকি রইল না যে এই লোক কিছু হলেও জানে, তাহলে প্রথম দেখাতেই বের হতে বলবে কেন? তাহলে কি ওর আর মিহির সম্পর্ক মেনে না নিয়ে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে মিহিকে? অ্যারন বিয়ের ব্যাপারটা জানত না। সকালে মিহির মায়ের কাকি বাজারে বের হওয়ার পথে মিহির বিয়ে নিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল। পথের কাছে দাঁড়িয়ে থাকায় কথাগুলো অ্যারনের কর্ণগোচর হয়েছিল। তার উপরে আজ নাকি ওর আশীর্বাদ। এসব শুনে প্রথমে তো অ্যারন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ গতকাল মিহি তো কিছুই বলেনি এই বিষয়ে। এসবের কি মানে হতে পারে সেটা ভেবেই বিস্মিত হয়ে গিয়েছিল অ্যারন। তবে সে বিষয়ে নিমিষেই ক্ষোভে পরিণত হতেই সে 7-5 না ভেবেই মিহির বাড়িতে পা রাখল। আর পা রাখতেই মিহির বাবাকে সামনে পেল। আর মিহির বাবাওকে দেখে বের হয়ে যাওয়ার কথাটা বলল। তাই অ্যারনও সহজ গলায় বলল, আপনি চেনেন আমাকে? ফলে লোকটা রগ অড় বেড়ে গেল। সে বজ্র কণ্ঠে বলে উঠল, বের হয়ে যেতে বলেছি না? অ্যারন নিশ্চিত হলো যে এই লোক মিহির আর ওর সম্পর্ক সম্বন্ধে অবগত। তাই অ্যারন ভনিতা না করে সরাসরি আসল কথাই বলল, মিহি আমাকে বিয়ে করতে চায় আর আমিও ওকে বিয়ে করতে চাই। তারপরেও আপনি কেন এমন করছেন? তোমার সাহস তো কম না? অ্যারন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তর্ক করতে আসিনি, এটাই বলতে এসেছি যে এই বিয়েটা হবে না। তুমি বলার কে? অতঃপর অ্যারন গড়গড় করে বলা শুরু করে দিল যে মিহি ওর গার্লফ্রেন্ড, আর অন্য কারো সাথে ওর বিয়ে সে হতে দেবে না। এটা শুনে মিহির বাবা কয়েক সেকেন্ড রক্তবর্ণ চোখে থম মেরে তাকিয়ে থাকার পর চড়া আওয়াজে বলে উঠলেন, তোমার মতো ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। মিহি আমার কথাই শুনবে, আর দরকার হলে আমার মেয়েকে আটকে রাখবো, তাও তোমার মতো ছেলের সাথে বিয়ে দেব না। কেন? কি দোষ করেছি আমি? বের হয়ে যেতে বলেছি। চোখ মুখ দিয়ে আগুন বের হতে লাগলো মিহির বাবার। অ্যারন কিছু বলতে যাবার আগেই ওর চোখ পড়ল মিহির দিকে। সে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে। চেঁচামেচিতে সদ্য তার ঘুম ভেঙে যাওয়ায় কি হয়েছে দেখতে এসেছিল। এসে সে অ্যারনকে ওর বাবার সাথে দেখবে আশাই করেনি। ও যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়তো ঘটবে আজ। অ্যারনকে সিঁড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে মিহির বাবাও সেদিকে তাকালেন। বাবার সাথে চোখাচোখি হতেই মিহির দৃষ্টি সরিয়ে নিল। নিমিষেই চোখের কোণে জল চলে এলো মিহির, যে কোনো মুহূর্তেই গড়িয়ে পড়বে। মিহির বাবা মিহির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বললেন, নির্লজ্জর মতো কাজ করে আবার কাঁদছো কিসের জন্য? কথাটা কানে আসতেই চমকে গেল মিহি। অ্যারন কিছু বলতে গিয়েও বলল না। দেখো, এই প্রতিফল দিচ্ছ তোমাদের মানুষ করার জন্য। অ্যারনের দিকে আঙুল দেখিয়ে মিহিকে উদ্দেশ্য করে বললেন তিনি। চোখের জল গড়িয়ে পড়তে লাগলো মিহির। তবে এখন চুপ করে থাকলে চলবে না। তাই মিহি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, তুমি যা ভাবছো তেমন না, বিশ্বাস করো, আমার সাথে ওনার কোনো রকমের সম্পর্ক নেই। কথাটা শুনে বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেল অ্যারন। মিহির বাবা মিথ্যা পছন্দ করেন না, অথচ তার মেয়ে কিনা আজ তার সামনে এত বড় মিথ্যা বলছে। বড় অবাক হলেন তিনি, আর মুহূর্তেই গর্জে বলে উঠল, মধ্যরাতে যে ছেলে তোমার শোবার ঘর থেকে বের হয়েছে তাকে তুমি চেনোই না? কথাটা কর্ণগোচর হতেই মিহি থমকে গেল। এক শীতল শিহরণ শির দ্বারায় বয়ে গেল ওর। ও বলতে যাচ্ছিল যে ছেলেটাকে ও ভালোবাসে না, আর বাকি সবও খুলে বলতে চেয়েছিল। কিন্তু ওর বাবা শেষ কথাটা শুনে ওর বুক থক করে উঠল। অ্যারনও অবাক হলো। কত বড় ভুল হয়েছে সেটা এইমাত্র বুঝলো অ্যারন। আসলে বাবা, মিহি কাতর গলায় কথাটা শেষ করার আগেই তার বাবা ঘৃণার চোখে তাকিয়ে বলে উঠল, ছি, লজ্জা করে না তোমার? মিহির চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। যা বলার ছিল তার বলতে পারল না মিহি, কারণ এখন ওর বাবা কেন পৃথিবীর কেউই ওকে বিশ্বাস করবে না। অ্যারন মিহির বাবাকে আশ্বস্ত করার উদ্দেশ্যে বলে উঠল, ওর কোনো দোষ নেই, আমি ওকে না জানিয়ে এসেছিলাম ওর কাছে। কিন্তু আপনি যা ভাবছেন। একদম চুপ। অ্যারনের কথার মাঝখানে ধমকে উঠলেন উনি। তারপর অ্যারনকে উদ্দেশ্য করে বললেন, তোমার মতো ছেলেদের ভালোভাবেই চিনি আমি। বিয়ের আগে একটা কুমারী মেয়ের ঘরে আসা মানে আমাকে শিখাতে এসো না। মিহি পাথর হয়ে দাঁড়িয়ে রইল। শত চেষ্টা করেও আর মুখ খুলতে পারল না। যদি তেমন উদ্দেশ্যই হতো তাহলে ওকে বিয়ে করতে চাইতাম না আমি। তোমার উদ্দেশ্যে আজ জানতে চাই না আমি। বের হয়ে যাও। অ্যারন বুঝলো এই লোকের বিশ্বাস এখন পাওয়া যাবে না, কিন্তু তাই বলেও মিহিকে এখানে রেখে যাবে না, কারণ এই লোক জোর করে মিহিকে বিয়েও দিয়ে দিতে পারে। তাছাড়া হালকা হার্ট অ্যাটাকের ভান ধরলে মিহিও বাধ্য হবে বিয়ে করতে। এসব নতুন কিছু না, সুতরাং যা করার এখনই করতে হবে ওকে। অ্যারন নিঃশব্দে একটা নিঃশ্বাস ফেলে কিছু একটা চিন্তা করলো। তারপর নিজের মনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বলে ফেলল,
আমার সাথে ওর এমন গভীর সম্পর্কের বিষয়ে জানার পরেও ওকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার কথা কিভাবে ভাবতে পারেন? কথাটা শুনে মিহি চমকে অ্যারনের দিকে তাকালো। এসব কি বলছে ও? ভালোভাবে ওকে আমার সাথে যেতে না দিলে আমাকে অন্য উপায় দেখতে হবে। মিহির বাবা মাঝখাই গলায় বলে উঠলেন, তোমার নামে কেস করব। কেস করলেও দুদিনের মধ্যে কেস ক্লোজ করার ক্ষমতা আমার আছে। তুমি? প্রশ্নটা শেষ না করেই হতবাক হয়ে মেয়ের দিকে তাকালেন তিনি। মিহি বুঝতে পেরে নোকড়ে কেঁদে উঠল। উনি কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে রইলেন। তিনি ভেবেই অবাক হলেন যে একই রকম ছেলের সাথে মিহি নিজেকে কিভাবে জড়ালো। বড় মেয়ের দশা দেখার পরেও যে মিহি একই ভুল করবে সেটা ওনার চিন্তার বাহিরে ছিল। কয়েক সেকেন্ড সময় নিয়ে কিছু একটা চিন্তা করে তিনি থমথমে গলায় মিহিকে বললেন, এক্ষুনি বের হয়ে যাও, তবে তোমার বোনের মতো ফিরে এসো না, কারণ আমি মরে গেলে তোমার এই বাড়ির ঠাঁই হবে না। মিহি এবার কাঁদতে কাঁদতে ওর বাবার কাছে ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলল, প্লিজ বাবা, বিশ্বাস করো আমি এমনটা করিনি। এই সব মিথ্যে। একটা ভুলের কারণে আমি এসবে জড়িয়ে পড়েছি। সবটা শুনলে তুমি বুঝতে পারবে। তুমি দেখো, আমি তো বিয়েতে রাজিও হয়েছি। অ্যারন মিহির কথা শুনে অনেক বেশি অবাক হলো। মিহি ওদের সম্পর্কটাকে একদম অস্বীকার করছে কেন, সেটাই ভেবে পাচ্ছে না অ্যারন। আর বিয়েতেও নাকি রাজি হয়েছে, এসবের অর্থ কি? মিহির বাবা মিহিকে এক হাত দেখিয়ে কাছে আসতে নিষেধ করে দিলেন। তারপর বুলুকে উদ্দেশ্য করে বললেন, এই দুইটাকে এক্ষুনি বাড়ির থেকে বের করে দে। যা তামাশা বাড়ির বাইরে করবে। এত নিচে নেমেছে যখন, তখন পতন না হওয়া অবধি শিক্ষা হবে না। মিহি নাসূচক মাথা নেড়ে অস্ফুট স্বরে বাবা বলে আরেক পা এগুতে ওর বাবা গর্জে বলে উঠল, খবরদার, যদি বাবা বলেছো, আমার ভালো চাও তো বের হয়ে যাও এক্ষুনি বাড়ির থেকে। এইখানে সম্ভব সস্তা নোংরামি করা চলবে না। মিহি থমকে দাঁড়িয়ে পড়ল। ওর বাবা ওকে পাশ কাটিয়ে দ্রুত উপরে উঠে গেলেন আর নিচের ঘরে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দিলেন। দরজা লাগানোর আওয়াজ কানে আসতে মিহি ধপ করে মেঝেতে বসে পড়ল। শেষ পর্যন্ত সবই শেষ হয়ে গেল। অ্যারন এগিয়ে এসে ওকে ধরতে যাওয়ার আগে ও ঝাঁঝালো গলায় বলে উঠল, ছোবেন না আমায়, চলে যান এখান থেকে। মানে? একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি ভালোবাসি না আপনাকে, আমি ঘৃণা করি আপনাকে। অ্যারন চমকে গেল। পরক্ষণে মনে করলো মিহি রাগের বসে এমন করছে, তাই ও বলল, আমি বুঝতে পারছি তুমি রাগ করছো। কিচ্ছু বুঝতে পারছেন না আপনি। বুঝতে পারলে কখনো এখানে তামাশা করতেন না। মোট কথা, আমি জীবনেও আপনার হব না, জীবনেও না। অ্যারন ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল। আসলে আপনার সাথে ভালোবাসার নাটক করাই উচিত হয়নি আমার। নাটক? হ্যাঁ, নাটক। আমার জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল। তাই এখন দয়া করে মুক্তি দিন আমাকে। বলতে বলতে কেঁদে ফেলল মিহি। অ্যারনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মিহি এত বড় বড় কথা এত সহজে কিভাবে বলছে সেটাই বুঝতে পারছে না অ্যারন। তাও নিজেকে ঠান্ডা রেখে বলল, আই প্রমিস, আমি সব ঠিক করব। তোমার বাবাও মেনে নেবে। কিন্তু আমি তোমাকে এখানে রেখে যেতে পারবো না। তাই? মিহি কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমি জীবনেও আপনার সাথে যাব না। বাংলা কথা বুঝতে পারছে না? আমি তো বলছি সব নাটক ছিল। আমি আপনাকে ভালোবাসি না। যার সাথে বিয়ে ঠিক হয়েছে আমি তাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। এই কথা শুনেই অ্যারনের মেজাজ প্রচণ্ডভাবে বিগড়ে গেল। চুপচাপ যাবা নাকি তুলে নিয়ে যাব? মিহি হতবাক হয়ে গেল অ্যারনের কথায়। এতক্ষণ ধরেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মিহি, কিন্তু তাতে যেন এই ছেলেটার কোনো মাথা ব্যথাই নেই। এত সময় এত কিছু বলার ফলাফল দাঁড়ালো শূন্য। আমি তো বললাম আমি যাব না, কেন জোর করছেন? কাঁদতে কাঁদতে রাগী গলায় বলল মিহি। এই প্রশ্ন যেন আগুনে ঘি ঢালার মতো হয়ে দাঁড়ালো। অ্যারন রেগে এগিয়ে এসে মিহির দিকে ঝুঁকতেই মিহি চমকে মেঝেতে বসা অবস্থাতেই পিছিয়ে গেল। ওঠো, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি কোথাও যাব না। আমার মাথা গরম হলে কিন্তু তুমি জানোই আমি কি করব। আশা করি আরও ঝামেলা চাচ্ছ না। মিহি ছলছল করা চোখে অবাক হয়ে তাকিয়ে রইল। অ্যারন ওর ওনার এক প্রান্তভাগ হাতের মুঠোয় ধরতেই মিহি হকচকিয়ে গেল। তোমাকে তো আবার টাচও করা যাবে না। সতী সাবিত্রী কিনা তুমি আবার? দাঁতে দাঁত চিপে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল অ্যারন। তারপর উঠে দাঁড়িয়ে ওড়নাটা হালকা নাড়িয়ে কঠোর গলায় বলল, জলদি। মিহি তেঁতে গিয়ে চোখ মুছতে মুছতে সিঁড়ির দিকে তাকাতে ওর বাবাকে দেখতে পেল। চোখে চোখ পড়তে তিনি শক্ত মুখ করে তাকিয়ে আবার নিচের কক্ষের দিকে পা বাড়ালেন আর যেতে যেতে বুলুকে উদ্দেশ্য করে বললেন, বুলু, এই মেয়েকে বাসার থেকে বের করে দরজা লাগিয়ে দে। এসব মেয়ের কোনো দরকার নেই আমার মেয়ে মরে গেছে। বুলু নির্বাক হয়ে তাকিয়ে রইল। শেষ কথাগুলোতে অনেক বড় ধাক্কা খেল মিহি। একদম থম মেরে গেল সে। অ্যারনের এগুলোতে মাথা ব্যথা করার সময় নেই, কারণ এগুলো নিয়ে মাথা ব্যথা করা মানেই মিহিকে অন্য কারো হতে দেওয়া, সেটা অসম্ভব।
তাই সে ওর ওড়নাটার প্রান্তভাগ ধরেই দাঁড়িয়ে রইল। মিহি এখনো বসেই আছে। খানিকটা সময় পরে অ্যারন আবার মিহির ওড়নাটা একটু নাড়িয়ে চোখের ইশারে উঠে দাঁড়াতে বলল। মিহি দাঁতে দাঁত চিপে উঠে দাঁড়ালো, তারপর তেতে উঠে বলল, কি শুরু করছেন আপনি? কি চানটা কি আপনি? তোমাকে। শুনেই অস্বস্তিতে পড়ে গেল মিহি। আমি যাব না। ক্ষিপ্ত চোখে তাকিয়ে আবার বলল মিহি। চোখের কোণে জল এখনো চিকচিক করছে তার। অ্যারন তাতে ভ্রুক্ষেপ করল না। সে রেগে এগিয়ে গিয়ে মিহির হাত চেপে ধরল। কি করছেন? মিহি হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো লাভ হলো না। অ্যারন ওকে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে জোর করে বসিয়ে দিয়ে নিজেও এসে বসল। ভালোভাবে বলে এই মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। অ্যারন চিন্তা করছিল হাত ধরবে না, কিন্তু ধরেই লাগলো। মিহি গাড়ির দরজা খোলার জন্য চেষ্টা করেও পারল না। মিহি অস্থির হয়ে উঠল। এই ছেলে কি সত্যি ওকে নিয়ে যাবে নাকি? মিহি আবার কেঁদে ফেলল। এমন একটা মুহূর্তে সব হয়ে গেল যখন বাসাতে কেউই উপস্থিত নেই। তারা থাকলেও কি আদৌ ওকে বিশ্বাস করত? এই যেমন ওর বাবাই এমনভাবে ওকে অবিশ্বাস করছে যে ও মরে গেলেও তার কিচ্ছু যায় আসে না। চিন্তা করেই মিহি মুখ মলিন হয়ে গেল আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। অ্যারন গাড়ি স্টার্ট না দিয়ে গাড়ির জানলায় হাত ভাঁজ করে রেখে মিহির দিকে শক্ত মুখ করে তাকিয়ে রইল। মিহি নাক টেনে টেনে কেঁদেই যাচ্ছে। সে তোয়াক্কা না করে তীব্র রাগের সাথে বলে উঠল, এখন বলো, বাসা থেকে বিয়ে ঠিক করলো আর তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলে না কেন? যদি আমি জানতে না পারতাম তাহলে বিয়ে করে নিতা? না জানলেই তো ভালো হতো। তবে মুখে কিছু বলল না। মিহিকে চুপ থাকতে দেখে অ্যারন এবার থমকে বলে উঠল, অন্য কাউকে বিয়ে করে নিতা? বাধ্য না? সত্যি নাটক করছে এতদিন আমার সাথে? মিহি ভয় পেলেও সাহস জুগিয়ে বলল, বারবার কেন এক কথা জিজ্ঞেস করছেন? আমি তো বলছি আমি আপনাকে বিয়ে করতে চাই না। আর হ্যাঁ, এসব নাটক ছিল, তাই প্লিজ আমাকে একা ছেড়ে দিন। অ্যারন অবাক হলো, সাথে দোটানায়ও পড়ে গেল। কারণ মিহি রাগের বসে এসব বলছে নাকি সত্যি। মিহি চোখের জল মুছল, কিন্তু মোছার সাথে সাথে চোখের জল আবার গাল ভিজিয়ে ফেলল। মিহি গাড়ির দরজা খোলার জন্য পুনরায় হাত দিল, কিন্তু এবারও খোলা সম্ভব হলো না। দরজা অ্যারন লক করেছে এমনটা বুঝতে পেরে মিহি ক্ষোভের সাথে বলে উঠল, কি চাইছেন আপনি? তোমাকে আমি এখানে রেখে যাব না। এতবার বলার পরেও কেন এমন করছেন? কেন বুঝতে চাইছেন না যে আমি আপনাকে ভালোবাসি না? মুহূর্তে অ্যারনের মুখে প্রবল রাগ এসে ভিড়ল। মিহি হালকা ভয় পেল, কারণ এই ছেলে রেগে গেলে অনেক বিপজ্জনক হয়ে যায়। এজন্য এইসব রাজনীতি করা ছেলে ওর পছন্দ না। বিয়ের পরে এরা কথায় কথায় গায়েও হাত তুলবে, এই বিষয়ে মিহির কোনো সন্দেহ নেই। অ্যারন গাড়ির চাবি ঘোরালো। মিহি আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? অ্যারন উত্তর না দিয়ে শুধু এক পলক তাকালো। মিহির গলা শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলো, কারণ অ্যারন এখন ওকে তুলে নিয়ে গিয়ে কিছু করলেও কেউ ওকে বাঁচাতে পারবে না। এমন ভয়ের জন্য এতদিন সত্যিটাও বলতে পারেনি মিহি। নাটক করে গেছে, কারণ সত্যি বললেই তো এরা তুলে নিয়ে গিয়ে একটা মেয়ের জীবন শেষ করে দেয়। যত সব রেপ কেসগুলোতে তো এসব ছেলেদেরই নাম থাকে। মেয়েরা রাজি না হলেই ব্যাস শেষ। আর তার উপর তো রাজনীতি করে বলে 2 সেকেন্ডেই কেস ক্লোজড। সর্বনাশ তো মেয়েটারই হয়। এগুলো থেকেই পালানোর জন্য মিহি কত কি করলো। মেস ছাড়লো, ভার্সিটি ছাড়লো, কিন্তু সেসব দিয়ে কি হলো? বাবাকে কত বড় কষ্ট দিয়ে ফেললো। তাছাড়া এখন রাজুর সাথে বিয়েটাও ভেঙে যাবে, ফলে পুরো পরিবারের সম্মানও নষ্ট হবে। আশেপাশের মানুষেরা আবার কথা শোনাবে। তোমার কথা শোনার মতো ভুল করে আজ সত্যি অনেক আফসোস হচ্ছে মিহির। এখন এসবের পরিণতির কথা ভেবেই কেঁদে ফেলল মিহি। এখন দাঁতে দাঁত চিপে বলতে লাগলো, কাঁদো কাঁদো, যত ইচ্ছে কাঁদো, কিন্তু কান্না সব একবারে কাঁদলে হবে। সবে তো নিয়ে যাচ্ছি, এখনও মেহেন্দি বাকি, গায়ে হলুদ বাকি, বিয়ে বাকি, রিসেপশন বাকি, ফুলসজ্জা বাকি, বউ ভাত বাকি, হানিমুনও বাকি। তাই চোখের জল জমিয়ে রাখো কিছু। শুনে মিহি চমকে উঠল। মিহি আবার দরজা খোলার জন্য বৃথা চেষ্টা করতে লাগলো। যদিও দরজা লক করা, তাও অস্থির হয়ে উঠল দরজা খোলার জন্য। ওর এমন কাজ দেখে অ্যারন আরও রেগে গেল। মিহির সিটের পাশে একটা পাড়ি দিয়ে বলল, হোয়াটস ইওর প্রবলেম? হ্যাঁ, এমন কেন করছো? মিহি এবার ভয়ে নাক মুখ কোঁচকে বন্ধ করে নিল। অ্যারন বিরক্ত হয়ে সরে এসে নিজের সিটে হেলান দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। ও সহজভাবেই সব মিটাতে চাচ্ছে, কিন্তু হয়ে উঠছেই না। অ্যারনের বিশ্বাসই হচ্ছে না যে মিহি সত্যি ওকে ভালোবাসে না। সাথে বিয়েতে রাজি হবার বিষয়টাও অ্যারন সহ্য করতে পারছে না। তার উপর অন্য কাউকে ভালোবাসার কথাও নির্দ্বিধায় বলছে। এদিকে মিহি তো আগের চেয়ে আরো বেশি ভয় পাচ্ছে অ্যারনকে। অ্যারন একটা নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। কোথায় নিয়ে যাবেন আমাকে? কোর্টে। কোর্টে? কেন? প্রেম করবা আমার সাথে, বিয়ে করবা অন্য কারোর সাথে,
আর আমি বসে বসে চন্দা মেরে গান করব, লাইক সিরিয়াসলি? রেগে কড়া চোখের চাহনির সাথে বলল অ্যারন। মানে বিয়ে করব তোমাকে আজই আর এক্ষুনি। এটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মিহির। অসম্ভব, আমি কোনোদিনও করব না।